আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো রেবিস। পৃথিবীতে বোধহয় এর থেকে খারাপ অসুখ হয় না, কারণ রেবিস এমন একটা রোগ যে রোগ হলে 100% ফ্যাটালিটি, মানে 100% মৃত্যু, কেউ আটকাতে পারবে না। রেবিস যে রোগটা কার থেকে হয়, মানে কোন ভাইরাস থেকে হয়? লিসা ভাইরাস। কি ভাইরাস? লিসা ভাইরাস। এবার রেবিস ভাইরাসটা কার কার থেকে হতে পারে? যেমন কুকুরে কামড়ালে পৃথিবীর মধ্যে 96% রেবিস ডিজিজ হয় কিন্তু কুকুরে কামড়ানোর জন্য। বাকি যেগুলো থাকে যেমন গরু, ছাগল, তারপর ঘোড়া, বাঁদর, হনুমান, বিড়াল, এছাড়া হচ্ছে নেংটি ইঁদুর বা ধেড়ে ইঁদুর, এদের কামড়ানো থেকে হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে একটা দ্বিমত আছে যে নেংটি ইঁদুর বা ডোমেস্টিক ইঁদুরে রেবিস হয় না। তবে সেই দ্বিমতে না থেকে নেংটি ইঁদুর হোক আর ধেড়ে ইঁদুর হোক, সবারই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। আর এছাড়া অন্যান্য বন্য প্রাণী থেকেও হতে পারে, যেমন বাঘ, সিংহ, তার থেকেও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে হিউম্যান বাইট থেকে রেবিস হয়। কিন্তু যদি কোনো হিউম্যানের রেবিস হয়ে থাকে, সে যদি কামড়ায় তাহলে রেবিস হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? যে বিড়াল, কুকুর সবার থেকে হতে পারে। সুতরাং যে কোনো কিছু বাইট হলে আমরা সতর্কভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করবো। বাইট করার পরে বা অ্যানিমাল বাইট করার পরে এই ভাইরাসটা আমাদের শরীরে ছড়ায় কিভাবে? প্রথমে ধরো মাংসে কামড়ে দিল, চামড়ে কামড়ে দিল, সেখান থেকে নার্ভ দিয়ে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম দিয়ে আস্তে 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 প্রথমে স্পাইনাল কর্ডে যায়, মানে পেরিফেরাল নার্ভাস থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যাবে, সেখান থেকে ব্রেনে যাবে, ব্রেন থেকে ভাইরাসটা আস্তে আস্তে রেপ্লিকেট করে ভাইরাস নানা জায়গায় ছড়াবে, যেমন হচ্ছে স্যালাইভাতে ছড়াবে, চোখে ছড়াবে, তারপর অঙ্গ প্রত্যঙ্গে ছড়াবে। এটা হচ্ছে তাহলে তাহলে রেবিস ভাইরাস কোন রুট দিয়ে ছড়ায়? নার্ভ রুট দিয়ে। ঠিক আছে, আর রেবিস ভাইরাস দেখতে কেমন? বুলেট সেট, বুলেটের মতো দেখতে। ঠিক আছে, এটা এটা এক নম্বর। দুই নম্বর কি, রেবিস হলে কি হতে পারে, মানে পেশেন্ট কি নিয়ে আসতে পারে? পেশেন্ট হতে পারে কি হতে পারে বলো? জ্বর হতে পারে, ফ্লু লাইক সিমটম, মানে ফিভার হলো, গা হাত পা ব্যথা হতে পারে, হেডেক, মাথার যন্ত্রণা হতে পারে, কনফিউশন হতে পারে, ভুলভাল বকতে পারে, অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে পারে, খিচুনি হতে পারে, এবং সর্বশেষে জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া, যে থেকে রোগটা এসছে জলাতঙ্ক, সেটাও হতে পারে। সুতরাং রেবিস রোগের সিমটম কিন্তু প্রথম ডে 1 থেকে আমাদের কেয়ারফুলি শুনতে হবে এবং তার হিস্ট্রিটা ভালো করে নিতে হবে যে এক্স্যাক্টলি তার কিছু কামড়ানো হিস্ট্রি আছে। এবার একটা পেশেন্টের যদি রেবিস মানে কোনো অ্যানিমাল দ্বারা সে বাইট নেয়, মানে বাইট হয়, তাহলে তার কতদিন পর্যন্ত হতে পারে? 2 দিন থেকে 5 বছর পর্যন্ত হতে পারে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে তার থেকেও বেশি সময় হতে পারে। এমন দেখা গেছে যে হয়তো 10 বছর পরে তার মানে রেবিস হয়েছে, তার আগে ছিল না। রেবিসটা এত বলার উদ্দেশ্য একটাই, রেবিস কিন্তু একটা মারণ ব্যাধি, ক্যান্সারে তবু বাঁচে, কিছুদিন অন্তত বাঁচে, বা অন্যান্য ট্রিটমেন্ট আছে, কিন্তু রেবিসের হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই। চেটে দিল বা তার গায়ে আমার পা, হাত পা লাগলো, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন লাগবে না, সেটা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 2 মানে স্ক্র্যাচ মার্ক পড়বে, ব্লিড থাকতে পারে, হালকা করে ব্লিডিং হতে পারে, এবং ধরো নন ইন্টাক্ট স্কিন, মানে আমার একটা হাতে কাটা ছিল, তার উপর পশু মানে যে ওইরা চেটে দিয়েছে, তখন কিন্তু সেটা ক্যাটাগরি 2। সে তখন আমাদের ম্যানেজমেন্ট কি হবে? উন্ড ম্যানেজমেন্ট, ওই জায়গাটা পরিষ্কার করতে হবে আর ভ্যাকসিন দিতে হবে। ক্যাটাগরি 3টা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। তাতে কি আমাদের সে ব্লিডিং হচ্ছে, ডিপ বাইট হয়েছে, মাসেল ইনভলভ হয়েছে, ইন্ট্রাডার্মাল ইনভলভমেন্ট হয়েছে, তখন কিন্তু আমাদের কি করতে হবে? 3টে। একটা উন্ড ম্যানেজমেন্ট, মানে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপর হচ্ছে 2 নম্বর ইমিউনোগ্লোবুলিন দিতে হবে লোকালি, আর 3 নম্বর কি দিতে হবে? ভ্যাকসিন দিতে হবে। ঠিক আছে, এবার তাহলে কি 3টে যে ভ্যাকসিন, ভ্যাকসিনটা কিন্তু শিডিউল আমাদের সবারই জানা উচিত। বিভিন্ন ফর্মে পাওয়া যায়, একটা ইন্ট্রাডার্মাল পাওয়া যায় স্কিনের তলায়, একটা ইন্ট্রামাস্কুলার পাওয়া যায়, আবার সাবকিউটিনিয়াস হয়। আমরা ওগুলো আলোচনা করবো না, আমরা শুধু ইন্ট্রামাস্কুলারটা ব্যবহার করবো, বলবো। কারণ ইন্ট্রামাস্কুলার যদি আমরা প্রথমে হচ্ছে 3টে ভাগে ভ্যাকসিনেশন করি, একটা প্রি এক্সপোজার, একটা পোস্ট এক্সপোজার, আর একটা রি এক্সপোজার। পোস্ট এক্সপোজার কি, আমাকে কোনো পেশেন্টকে বাইট হয়েছে, বাইট হওয়ার পরে যে ভ্যাকসিনেশন সেটাকে পোস্ট এক্সপোজার বলে। আর প্রি এক্সপোজার বলে তার হচ্ছে বাইট হয়নি কিন্তু সে তার প্রবণতা আছে, সেটা আমি পরে বলছি, তাকে কিন্তু ভ্যাকসিন দেবো।
আর একটা রি এক্সপোজার মানে একদম ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আবার তার ভ্যাকসিন দেবো, সেটা হচ্ছে রি এক্সপোজার। তিনটে শিডিউল কিন্তু আলাদা। প্রথমে তাহলে মনে করবো পোস্ট এক্সপোজার। পোস্ট এক্সপোজার মানে তার কামড়েছে, তার ভ্যাকসিন কেন দেবো? ইন্ট্রামাসকুলার হচ্ছে ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 28, মানে টোটাল 5টা ভ্যাকসিন। তাহলে যদি কারোর ডে 0 মানে যেদিন ফার্স্ট ভ্যাকসিনেশন হচ্ছে, যেদিন কামড়ানো সেটা নয়, কিন্তু অনেকে হবে ডে 0 মানে কামড়ানোর দিন থেকে ধরো। ডে 0 মানে যেদিন প্রথম ভ্যাকসিনেশন শুরু হচ্ছে সেটা ডে 0 কাউন্ট হবে। যদি কোনো পেশেন্টের 31 ডিসেম্বরে কামড়ায়, যদি কোনো পেশেন্টের 31 ডিসেম্বরে কামড়ায় এবং সেই পেশেন্টের যদি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে দেওয়া হয়, তাহলে ডে 0 কবে হচ্ছে? 1 জানুয়ারি। ডে 3 কবে হচ্ছে? 3 জানুয়ারি। ডে 7 কবে হচ্ছে? 7 জানুয়ারি। ডে 14 কবে হচ্ছে? 14 জানুয়ারি। ডে 28 কে 28 জানুয়ারি। তাহলে এইভাবে শিডিউল হবে। এটা কাদের? পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, মানে বাইট হয়েছে তারপরে তার এই ভ্যাকসিন প্রোফাইল্যাক্সিস। এবার হচ্ছে রি এক্সপোজার, মানে ভ্যাকসিন হয়ে গেছে, তার ভ্যাকসিন শিডিউল কমপ্লিট হয়েছে, তখন তার কি হবে? যদি 3 মাসের মধ্যে হয় তাহলে কোনো ভ্যাকসিন লাগবে না। কি বললাম? যদি আমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, 3 মাসের মধ্যে এই পেশেন্ট যদি আবার আসে, তার কোনো ভ্যাকসিন লাগবে না। 3 মাসের বেশি হলে দুটো ডোজ, কি 0 আর 3। 3 মাসের বেশি থেকে কতদিন? লাইফ টাইম না, 3 মাস থেকে 6 মাস, বেশি হলে দুটো ডোজ 0 আর 3, মানে ডে 0 আর ডে 3। আর 6 মাসের বেশি হলে কিন্তু ফুল ডোজ দিতে হবে, সেক্ষেত্রে ব্লাড টাইটার করেও দেখা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রি এক্সপোজার। প্রি এক্সপোজার মানে কি? যারা হচ্ছে পশু পাখি নিয়ে কাজ করে, পশু চিকিৎসক, যারা হচ্ছে রেবিস পেশেন্ট নিয়ে কাজ করে, ওয়ার্ডে কাজ করে, স্টাফ, নার্স, তাদেরকে হচ্ছে প্রি এক্সপোজার দেওয়া হয়। প্রি এক্সপোজারের ডোজটা একটু আলাদা। তাদের কি দেওয়া হবে? 0, ডে 0, ডে 3, ডে 7, ডে 21 বা ডে 28-এ দেওয়া হবে। কি হলো বলো, ফের বলো। ডে 0, ডে 3, ডে 7, তার কিন্তু ডে 14টা নেই, ডে 14টা নেই, ডে 21 অর 28। ঠিক আছে, তাহলে আমরা রিক্যাপ করি একবার। তাহলে পোস্ট এক্সপোজারে কবে দিচ্ছি? ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 28। রি এক্সপোজার কাদের দিচ্ছি? 3 মাসের পরে, ডে 0, ডে 3। আর প্রি এক্সপোজার কাদের দিচ্ছি? ডে 0, ডে 3, ডে 7, ডে 21 বা 28। ক্লিয়ার? এবার কোনো কারণে ব্যক্তি ভ্যাকসিন নিচ্ছে, নিতে নিতে ভুলে গেছে, তাহলে কি তার রিপিট হবে? না। যদি সে একটা বা দুটো দিন মিস করে তাহলে রিপিট করার দরকার নেই, কিন্তু যদি 2 দিনের বেশি মিস করে তার কিন্তু প্রথম থেকে ডোজ দিতে হবে। কেমন? ধরুন কারোর হচ্ছে 3 তারিখে নেওয়ার কথা ডে 3, জানুয়ারি মাসে 3 তারিখ নেওয়ার কথা, সে 3 তারিখ না নিয়ে সে ভুলে গেল, 4 তারিখে তার মনে পড়লো বা 5 তারিখে, সে তখন আর তার রিপিট করার দরকার নেই, কিন্তু 6 তারিখে যদি মনে পড়ে তার কিন্তু আবার ডে 0 থেকে শুরু হবে। বোঝা গেছে? এবার যখন ধরুন কুকুরে কামড়ালো বা কোনো অ্যানিমাল বাইট হলো, তাহলে আমরা সেই জায়গাটায় প্রথমে কি করব? প্রথমে সেই জায়গাটা হাই ফ্লো ওয়াটারে ভালো করে সাবান দিয়ে ধোবো। ধুয়ে কি করব? ওই জায়গাটা সাবান দিয়ে বারবার সাবান দেবো। কেন দেবো? সাবান দিলে ভাইরাসটা আস্তে 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 ওখান থেকে সরে যাবে। এবার কি কি দেব না? অনেক সময় অনেকে কি হলুদ গুঁড়ো দেয়, লঙ্কার গুঁড়ো দেয়, তেল দেয়, টুথপেস্ট দেয়, বোরোলিন দেয়, এগুলো কিন্তু দেওয়া যাবে না। এবার যদি অ্যানিমাল বাইটটা অনেক ডিপ হয়, সেক্ষেত্রে কি আমরা সেলাই দেবো না দেবো না? দেব। লুজ সেলাই দেবো, প্রেফারেবলি আমরা হচ্ছে সেলাইটা অ্যাভয়েড করার চেষ্টা করবো, আমরা লুজ স্টিচ দেবো, কিন্তু আমরা টাইট স্টিচ দেবো না, মনে থাকবে। এবার কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যে কাদের কাদের আমরা ভ্যাকসিন ইমিউনোগ্লোবুলিন দেবো। যদি কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, যেমন HIV পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট বা লং টার্ম স্টেরয়েড থেরাপি, তাদের কিন্তু আমরা ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 দুটো ক্ষেত্রেই কিন্তু ইমিউনোগ্লোবুলিন দেবো। ভ্যাকসিনেশন ডোজ শিডিউল সেম।